এবার কর্ণাটকে গিয়ে একটা অদ্ভুত তথ্য জানতে পারলাম যে সেখানে শুধু ব্রাহ্মণ সম্প্রদায়ের ছাড়া সকলকেই নাকি কবরস্থ করা হয়, এবং এরকম একটি কবরস্থানের ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ঘটনার কিন্তু ক্লিপিংসও থাকবে এটার সাথে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। তো যারা ভাবছেন আমার সঙ্গে এরকম ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি kothayagolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলি শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় এইটুকুনি রিকোয়েস্ট থাকে। এবং আরেকটা যেটা বলি যে আমরা কথায় গল্প ভূতরাজ স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলি বিশ্বাসযোগ্য বলে মনে না হলে সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের সেই ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার। তো চলুন আজকে প্রথম ঘটনাটা টিনার নিয়ে নেব। আমি বলেছিলামই ও একটা মানে ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলুন তো, মানে টিনার যে ছেলে, আমাদের মানে টিনার ছেলে মানে আমাদের উমু, আহ টিনা হলো আমার মেজোজা, হ্যাঁ, উমু হলো আমার দেওরের ছেলে আর কি। সে 4 বছরের। তো ও তো প্লে স্কুলে মানে এবার থেকে স্কুল দিয়েছে। তো স্কুল যাওয়ার আগে যখন ওর স্কুল শুরু হয়নি তখন এর ঘটনা। তো তখন ব্যাঙ্গালোর তো বুঝতেই পারছো, ওর কোনোদিনও ওরকম গরম পড়ে না, নাই বা ওরকম কোনোদিনও শীত পড়ে, হ্যাঁ। তো টিনা কি করতো, উমু যখন ছোট ছিল স্কুলে যেত না, তখন ও সকালবেলা গিয়ে একটা পার্ক আছে, মানে এখন যে আমাদের ফ্ল্যাটটা আছে ব্যাঙ্গালোরের ফ্ল্যাটটা কিছুক্ষণ গিয়ে একটা পার্ক আছে, আর ওই পার্কের লাগোয়া হলো এই পার্টিকুলার এই কবরস্থানটা, হ্যাঁ। ওখানেও সকালবেলা উঠে মর্নিং ওয়াক বগেরা করে আসতো, আসার পর ওই উমু উঠতো, তারপর যা যা ঘরের কাজ, শ্বশুর শাশুড়িও আছেন তো ওগুলি শুরু করতো। তারপর হলো তো হেল্পাররাও চলে আসতো। তো ওর জন্য নিশ্চিন্ত ভাবে বলছে সকলে যখন ঘুমিয়ে থাকে তখন দিভাই আমি হাঁটতে চলে যেতাম। তো একবার কি হচ্ছে, প্রচন্ড মানে মেঘলা হয়ে গেছে, একদম আকাশটা মেঘ মেঘ মেঘ, আর উমুর শরীর ওরকম ঠিক ছিল না, সর্দি বাগারে লেগেছিল, তো সেদিন ও যায়নি। হুম। মর্নিং ওয়াক করতে। তো আমার দেওর বিকেল বেলা এসে বলছে যে টিনা তুমি কি আজকে গেছিলে মর্নিং ওয়াক করতে? তো বলছে না, আজকে তো যাইনি, ওয়েদারটাকে যেমন বাজে পুরো মেঘলা করে দিয়েছিল, কালো কালো হয়ে এসেছিল মেঘে, তাই যায়নি। বলছে বেশ ভালো করেছো, আর তুমি না এখন সকালে যাওয়ার দরকার নেই, তুমি ওই বিকেল বেলা চলে যেও, বিকেল বেলা হাঁটতে চলে যেও। তো বলছে কেন? তো তখন নাকি দেওর বলছে যে আজকে সকালবেলা একজন বয়স্ক ভদ্রলোক, আজকে এমনিও মানুষ কম ছিল, আমি আস্তে আস্তে শুনেছি, ও শুনেছে মানে ওই পার্কটা ঠিক এই সাইডে আস্তে আস্তে না একজন ডাবওয়ালা বসতো আর কি, দুই তিনজনই বসতো, তো একজনের থেকে আর কি ওরা যেহেতু সবসময় ডাব বাগেরা খায়, খুব ভালো সাক্ষাৎ হয়ে গেছে। ও বলেছে যে আজকে কি বৌদি এসেছিল, উনি কিন্তু বাঙালি, হ্যাঁ। তো বলছে না আজকে বৌদি আসেনি। তো বলছে যে ভালো হয়েছে আসেনি, আজকে যা কাণ্ড হয়েছে। তো উনি মানে তখন একটা ঘটনা বললো যে আজকে সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে একজনের ভূত দর্শন হয়েছে এবং প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো টিনাকে এসে বলেছে, তো টিনা তো ভয় পেয়ে গেছে, অ্যান্ড ও যখন হাঁটতে যেত না ও মানে দেখতো কবরস্থান, বলছে দিদি ভাই কিন্তু আমার কিন্তু কোনোদিনও শোনার আগেও কোনো রকমের ফিল কিছু হয়নি, শোনার পরেও কিন্তু আমার কোনো রকমের ফিল হয়নি, আমি দিব্যি বিন্দাস হেঁটে আসি। কিন্তু হ্যাঁ এখন যেমন উমু স্কুলে চলে যায় না, তো স্কুলে দেওয়ার পর ওই ধরো 10টার দিকে আমি গিয়ে হেঁটে আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে চলে আসি। তো আমার কিন্তু ওরকম ফিল হয়নি, লোকটার কি ফিল হয়েছে। এবং অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পাচ্ছ হয়তো পার্কের সঙ্গে কিন্তু হয়তো দেখতে পাবে আর কি, পার্কের সঙ্গে তোমার একটা কিন্তু ইয়ে ছিল, বাউন্ডারি ছিল, মানে যেটাকে ডিভাইড করে। তো প্রথম যে ঘটনাটা ঘটে, তো এই ঘটনা ঘটার ধরো কিছু বছর আগে একটা বাচ্চা ছেলে পার্কে খেলতে যায়, আর বুঝতেই পারছো যত সময় যায় আস্তে আস্তে তো ওই দেওয়ালগুলি বা ওই নেটের ইয়েগুলি তো ভেঙে যায়, এক একটা পোর্শন এক একটা জায়গায় একটা ভেঙে হোল হয়ে গেছিল। তো বল খেলতে খেলতে বাচ্চার ছেলেটার না বলটা ওইদিকে চলে যায়, তো ওই ফোকর দিয়ে ঢুকে ওই কবরস্থানে যায়, গিয়ে ও বলটা নিয়ে চলে আসে, কিছু হয়নি। তারপরে নাকি যেহেতু স্থানীয় বাসিন্দা ছিল, আর তখন মানে এখন যেরকম বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট হয়েছে ওই জায়গাটা কিন্তু এত মানে জনগণ সম্পূর্ণ ছিল না, বা এত অ্যাপার্টমেন্টও ছিল না, হ্যাঁ। এটা মানে টিনাদের মানে ওদের ওদের ফ্ল্যাট নেওয়ার আগের ঘটনা হয়েছে, হুম। আর তারপরে তো নেক্সট ঘটনাটা তো সেদিনের ঘটনা। তো তখন নিয়ে আসার পর নাকি বাচ্চাটা প্রচন্ড মানে শরীর খারাপ হতে লাগলো, দিনকে দিন শুকিয়ে যেতে লাগলো। তো যখন মানে এরকম অবস্থা, তো ওর নানিমা নাকি ওদের এখান থেকে এসেছিল, মানে গ্রাম থেকে এসেছিল, এবং ওদের জানো তো যদি নজর না লাগে ওটার জন্য বাচ্চাদেরকে এখানে কাজলের একটা টিকা, বড় একটু করে একটা টিকা লাগিয়ে রাখে, আমরা যেমন এখানে এখানে লাগাই ওরা এখানে লাগিয়ে রাখে, এখানে তো লাগায় এখানেও লাগায়। তো
ঠিক আছে, তো নানিমা কিছু টোটকা জানতো, তো বাচ্চাটাকে না টোটকা দিয়ে ভেবেছে হয়তো নজর টজর লেগেছে, ছোট বাচ্চা ছটফট করে। টোটকা যখন করতে গেছে, তো নানিমাকে নাকি বাচ্চা ছেলেটা না, বাচ্চা ছেলে কত আর বয়স, ধাক্কা মেরে পুরো ফেলে দিয়েছে। তো ওদের ল্যাঙ্গুয়েজে বলছে যে এরকম করবে না, খবরদার আমার সঙ্গে এরকম করতে আসবে না। তো নানিমা বলছে যে ডাইরেক্ট বলেছে যে দইয়াম, দইয়াম হলো মানে ভূত। হ্যাঁ, কন্নড়ে বলে দইয়াম। ওকে দইয়ামে বোধহয় ভর করেছে, নাহলে তোর ছেলে এরকম করছে, কিছু খাচ্ছে না, ইয়ে করছে না। ওরা হলো পিওর ভেজিটেরিয়ান, বাট ছেলেটা নন ভেজ খেতে চাইছে। হ্যাঁ, তো বলছে আমি চল গাঁয়ে, চল গাঁয়ে ওকে ঝাড়িয়ে ঠাড়িয়ে আনবো। তো গাঁয়ে ঝাড়িয়ে ঠাড়িয়ে যখন ঝাড়াতে গেছে, তখন ওই লোকটা নাকি বলেছে, মানে ওদের রিচুয়ালস যা করার পর বলছে ওকে যে পজেস করেছে সে একটা মহিলার আত্মা, এবং সেই মহিলাকে নাকি ওই জায়গায়, মানে মহিলা নিজেই নাকি ওনাকে এইসব কথা বলেছেন সেই প্রিস্টকে, যে মহিলা ওখানে কবরস্থ করা হয়েছে। আর মহিলাটার মানে ওই প্রেগনেন্সির পরে ওনার কিছু একটা প্রবলেম হয়েছিল, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা জীবিত ছিল কিন্তু মহিলাটা মারা যায়। আর যেহেতু ছোট বাচ্চা দেখে ওর সঙ্গে চলে এসছে, এবং ওকে মানে নিজের কাছে টেনে নিতে চাইছে, যেহেতু ও মানে বাচ্চা হওয়ার পর তো মাতৃত্ব স্বাদই পেলেন না না ভদ্র মহিলা। তো যাই হোক, যা রিচুয়ালস করার পর এক্সকিউজ মি, রিচুয়ালস করার পর কিন্তু সবকিছু ঠিকঠাক হয়েছে। তারপর আচ্ছা, এটা তো গেল ওই ঘটনাটা, তার মানে এখানে সূত্রপাত। এর আগে কোনো ঘটনা হয়েছে কিনা সেটা আমি জানি না, বা টিনাও জানে না। সেদিন কি হয়েছে পার্টিকুলারলি, ওই দিন তো বললাম মেঘলা টেঘলা, তো পার্কে লোক ছিল, এমন নয় যে লোক ছিল না, কিন্তু অন্য দিনের তুলনায় কম ছিল। তো ওই ভদ্রলোক, বেশ বয়স্ক ওই ভদ্রলোক, উনি হাঁটতে গেছেন, উনি নাকি প্রাতঃভ্রমণই যায়। তো যেতে যেতে যখন ওই কবরের এরিয়াটা যখন মানে ইয়ে করবে, তো হঠাৎ দেখে একটা মানে ছায়ার মানে হোয়াইট কালারে, সে মেল না ফিমেল ঠিক বুঝতে পারিনি, এরকম করে ওই মানে তোমার লোহা ইয়ে যে দেওয়ালটা বাউন্ডারিটার ওইখানে এরকম করে দাঁড়িয়ে তখন লোকটাকে দেখছে এরকম করে। হ্যাঁ, তো লোকটা যখন কাছে এসছে, উনি না যেমন উনি স্পষ্ট দেখলেন হাওয়ায় ভাসতে ভাসতে উনি একটা কবরের মধ্যে গিয়ে ঢুকে গেলেন। আর ওটা দেখেই উনি চিৎকার মারলেন, এবং স্থানীয় মানে বেশি, আমি তো বললাম অত না হলেও তো কিছু লোক ছিল, সঙ্গে সঙ্গে এসে ভদ্রলোককে একটা বেঞ্চে বসানোর পর উনি বললেন যে এরকম এরকম অবস্থা হয়েছে। তো প্রথমে ওনারা কেউ বিশ্বাস করতে চাননি, হয়তো বয়স্ক, উনি নিজেও ভাবছে হয়তো কি দেখলাম, কিন্তু আমি ভয় পেয়ে গেছি। তো তারপর যে কেয়ারটেকার ছিল, তো উনি যখন শুনলেন, বলছে যে ঠিক আছে, আপনি যখন ভয় পেয়েছেন একটু ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে দিন। তো উনি বললেন যে অ্যাকচুয়ালি সত্যি ব্যাঙ্গালোরে যে আমি আগেও থাকতাম বা এখনো পার্কে গেছি, 9টা-10টা রাত্র অব্দি কিন্তু খোলা থাকে, কিন্তু পার্টিকুলারলি এই পার্কটা না তোমার 5টা না 6টার পরে পুরোপুরি এই কেয়ারটেকার এসে বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়, কারণ এরকম অভিজ্ঞতা নাকি অনেকের হয়েছে। তো বলছে টেনশনের কোনো ব্যাপার না, ওরকম কারোর হার্ম হয়নি, আপনারও কিছু হবে না। হয়তো অনেক সময় না অনেকের চোখে হয়তো ধরা পড়ে যায়, সবার চোখে ধরা পড়ে এমনটা কিন্তু নয়। যেমন টিনার চোখে আজ অব্দি ধরা পড়েনি, ও বলছে আমার তো ওরকম কোনো ফিলই হয় না দি ভাই হন্টাড বলে। বাট এই ঘটনাটা জানলাম, এন্ড যেহেতু পার্কটা আমি যাই, এখনো যাই, তাই তোমাকে ভিডিও করে পাঠালাম। তো আমি বলেছিলাম ও ভিডিও করে পাঠালে এই ঘটনাটা দেবো, তাই দিয়ে দিলাম। কেমন লাগলো টিনার ঘটনা প্লিজ জানাতে ভুলো না। ওকে বলো কেমন লেগেছে, বললে তো ভালো লাগে, না ভালো লেগেছে না খারাপ লেগেছে। তো তোমাদের কমেন্টে সত্যি খুব মূল্যবান আমাদের জন্য, তাই না? কমেন্ট করতে থাকো, এইভাবে পাশে থাকো। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো। যারা ভূতের গল্প ভালোবাসে, সত্যি ভূতের ঘটনা ভালোবাসে শুনতে, ওদের সঙ্গে শেয়ার করো। এবং 1001 গল্প দেখছো তো, কত রকমের ঘটনা আসে, তাই না? কত রকমের জীবনে কত রকমের কত কিছু ঘটে চলেছে, আর তার হয়তো অধিকাংশই আমাদের অজানা থেকে যায়। কত মানুষ কত জীবন যুদ্ধ আহ লড়ে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ওনাদেরকে দেখে সত্যি অনেক রকমের ইন্সপিরেশন পাওয়া যায়। মনে হয় যে না, উনি যদি পেরেছেন হয়তো আমিও পারবো, উনি যদি কষ্ট করতে পারেন আমিও পারবো, বা উনি যদি এই প্রবলেমটা সলভ করতে পেরেছেন আমিও পারবো। তো ওইরকম যদি তোমাদের দেখতে ইচ্ছে করে, এরকম জীবনমুখী কাহিনী দেখতে পারো, জীবনের 1001 গল্প। তো চলো দ্রুত নেক্সট ঘটনায় চলে যাব। এই ঘটনাটাও কিন্তু কালেক্ট করা অর্চনাদি হলো, আমি বলেছিলাম যে আমাদের ব্যাঙ্গালোর বাড়িতে কুক, ওনার কিন্তু ঘটনা। হ্যাঁ, তো অর্চনাদির 2 ছেলে, অর্চনাদি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ,
এবং দুই ছেলে, ওনার বড় ছেলে তোমার মহারাষ্ট্রে চাকরি করতে গেছিল এবং ওখানে মহারাষ্ট্রের একটা মেয়েকে দেখে ও বিয়ে করে, বিয়ে করে ব্যাঙ্গালোরে নিয়ে আসে। তো অর্চনাদির বাড়ি কিন্তু আমাদের ফ্ল্যাট মানে ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে বেশি দূরে নয়। হ্যাঁ, তো এখন বউ নিয়ে এসছে, ওনারা যেই রুমে থাকতেন, মানে হাজার হোক ছেলে বউয়ের তো রুম একটা আলাদা লাগবেই বলো। তো মা ছোট ছেলে না হয় এক রুমে থেকে যাবে, তো ওনারা মানে একটা রুম একটা কিচেন রুম ওইরকম থাকতেন। তো এখন তো আর একটা রুমে চারজন পসিবল না, যতই হোক নতুন বিবাহিত বউ ছেলে বউ, হ্যাঁ এক রুমে তো থাকার প্রশ্নই ওঠে না। তো উনি কি করলেন, আস্তে আস্তে একটা ঘর দেখা শুরু করলেন এবং মানে এখন আগের বাড়িটা ধরো আমাদের ফ্ল্যাটের থেকে ধরো 10-15 মিনিট দূর, এখনের বাড়িটা 7 মিনিট মাত্র দূর। তো ওরকম ফ্ল্যাট পেয়েছেন, আর যেহেতু উনি ওই চত্বরেই কাজ বাগেরা মানে রান্নার কাজটা করেন, তো বলছে আমার জন্য সুবিধা হবে। তো ওটার জন্য উনি ওই ফ্ল্যাটটা নিয়ে নিলেন। মানে ফ্ল্যাটটা মানে কি, দুটো রুম আছে, একটা ছোট্ট কিচেন রুম আছে, আর কমন টয়লেট বাথরুম আর কি ওরকম টাইপের। তো উনি নিলেন, নেওয়ার পর উনি কিন্তু বেশ কণ্ঠী, আমি দেখেছি উনি পুরো তুলসীর কণ্ঠী একদম পুরো জড়ানো, এবং উনি নাকি ওই মালাও জপ করেন। হ্যাঁ, তো উনি গেছেন, উনি নিজে আর কি কথাটা আমাকে পুরো শেয়ার করেছেন, ওটারও ক্লিপ দেওয়ার চেষ্টা করব এখানে। তো উনি বলছেন যে প্রথম প্রথম না আমার ছোট ছেলে ওই বাড়িতে আসার পর, মানে মাত্র 2 মাস হয়েছে ওই বাড়িতে, মানে আমি যখন ব্যাঙ্গালোর যাই তখন বললেন আমার মাত্র 2 মাস হয়েছে ওই বাড়িতে এসেছি। তো যখন আর কি ছোট ছেলে না খালি বলতো, যেহেতু উনি ছোট ছেলের সঙ্গে ঘুমোতেন, রাত্রে ঘুম থেকে উঠে বলছে ও মা আমাকে না কেউ ঢাকাচ্ছে, ও মা মা আমাকে না কেউ ডাকছে। তোর মা বলছে কে ডাকবে তোকে, চুপ করে ঘুমা, কি সব উল্টা পুল্টা তুই আজকাল কি উল্টা পুল্টা সস্তার নেশা করছিস নাকি? তো বলছি তুমি যে কি বলো মা, আমি কি এরকম ওরকম করি নাকি? তো বলছে তুই নিজে ঘুমোচ্ছিস না, আমার কালকে সকালে উঠে কতবারই রান্না আছে, আমাকে ঘুমোতে দিচ্ছিস না। তো ওনাকে বকা ঠকা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ নাকি ছেলেটা এই কথা বলে গেছে, এবং ছেলেটা না আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিচ্ছে। তো ছেলেটা 1 সপ্তাহের পর যদিও একটু আস্তে আস্তে রিকভার করা শুরু করলো, কিন্তু এদিকে বউয়ের সঙ্গে ঘটলো আরেকটা ঘটনা। কি ঘটনা, হঠাৎ এই 10 দিন পর হঠাৎ বড় ছেলে চিৎকার করা উঠেছে, ও মা মা বাঁচাও বাঁচাও বাঁচাও। বলছে বাঁচাও বাঁচাও মানে দৌড়ে গেছে, গিয়ে দেখে বউ পুরো ছেলের গলা টিপে আছে। হ্যাঁ, তো বলছে এই দেখো তোমার বৌমা আমার গলা টিপে ধরেছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি ব্যাপার, ওরা মানে সিটকানি তোলাই ছিল, কিন্তু একটু ধাক্কা দিতে সিটকানি অনেক সিটকানি গুলি থাকে না, পট করে ঢিলা হয়ে যায় পড়ে যায়, তো ওরা 2-4টে ধাক্কা দিতেই খোলা পড়ে যায়। এন্ড দ্যাট টাইম ওরা ঘরে ঢুকে এই সিনটা দেখে। তো কোনো মতে ছাড়িয়েছে, বলছে না আমি মানে ওদের ল্যাঙ্গুয়েজে, কন্নড় ল্যাঙ্গুয়েজে, ওর বউ হলো মহারাষ্ট্রের, কন্নড় ল্যাঙ্গুয়েজে বলছে মানে আমি ছাড়বো না ছাড়বো না ওকে। হ্যাঁ, তো যেহেতু আর্চনা দি অনেক বছর ধরে ব্যাঙ্গালোর আছে, তো কিছু কন্নড় ল্যাঙ্গুয়েজ তো উনি বোঝেন। তো বলছে এই বৌমা কন্নড় কি করে বলছে, এ তো মানে ইম্পসিবল, মহারাষ্ট্রের মহারাষ্ট্রিয়ান জানবে, মারাঠি জানবে, কন্নড় কোত্থেকে জানবে। হ্যাঁ, তো বলছে যে জানি না 2-3 দিন ধরে কিরকম অবস্থা হয়েছে হয়েছে। তো তখন আমি বললাম না উনি যেহেতু মালা জপ করতেন, ওই জপের মালা এসে বউয়ের গলায় দিয়ে দিয়েছে। বউয়ের গলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু মানে একদম পুরো নিস্তেজ হয়ে বিছানার মধ্যে বসে এরকম করে খালি হুম হুম হুম, মানে পুরোপুরি কিন্তু সুস্থ হয়নি। তো তখন বলছে যে কি করা যায় কি করা যায়, বউয়ের তো মতিগতি ঠিক মনে হচ্ছে না, এটার মধ্যে হাওয়া লেগেছে। তখন বলছে তখন মানে ওই রাত্রটা গেছে, পরের দিন সকালবেলা আবার বউ ফিট। তখন বৌমাকে বলছে তোমার কি হয়েছে গো, তুমি এরকম এরকম ছেলের গলা টিপতে গেছিলে। তখন বৌমা বলছে জানো মা আমার সঙ্গে কি হয়েছে। বলছে কি হয়েছে, বলছে তোমার ছেলের গলা টিপতে গেছি না, তার 2 দিন আগে আমি নিজে মানে হঠাৎ দেখে আমি শ্বাস নিতে পারছি না, হঠাৎ দেখে আমার নিজের হাত নিজের গলায়, আমি নিজের গলাটা নিচে চেপে আছি। আর যেমন কেউ আমাকে কানের মধ্যে বলছে যে কি ল্যাঙ্গুয়েজে বলছে বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে কি আমার গলাটা আরো জোরে চাপতে বলছে, আরো জোরে চাপতে বলছে। ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না, কিন্তু মিনিংটা আমার মাথায় আছে, যেমন আরো জোরে গলাটা চাপো যাতে তোমার শ্বাসটা বন্ধ হয়ে যায়, যাতে তুমি মরে যাও। বাস হয়ে গেছে, বুঝে গেছে কি হওয়ার হয়ে গেছে। তারপর থেকে নাকি বউ নাকি প্রচন্ড বেশি বেশি খাওয়া শুরু করেছে। বলছে এই বউ জানো তো মাছ খেতে চাইতো না, ও চিকেনটা খেতো তাও 1-2 টুকরার বেশি না। তুমি বিশ্বাস করো কিলো কিলো মাংস এনে কিলো কিলো মাছ এনে আমি কুলোতে পারি না। আমরা হলো সব মানে খেটে খাওয়া মানুষ, আমাদেরকে অত ল্যাভিশলি চললে হয় বা অত তো আমাদের খরচাপাতি করলেও হবে না। তখন বলছে এখানে একজন আমাকে বললো যে ওই কন্নড় একজন ভদ্রলোককে দেখাতে, তো গেলাম, গিয়ে দেখলাম কিছুই হলো না। সে আসার পর তো সে রান্নাঘরে মানে যদি মানে ভাত নাও থাকে না, নিজে ভাত ভাত বাগেরা সব রান্না টান্না করে নিজে নিজে খাচ্ছে। হ্যাঁ, আমার 10 কেজি চাল 2 দিনও যাচ্ছে না, সবকিছু ঠিক আছে, কিন্তু মানুষটার যদি এরকম অবস্থা হয়, রাত বিরাতে নিজের গলাটাই যদি টুটিটা চেপে ধরে, তখন আমাদের কি অবস্থা হবে। হ্যাঁ, এমনিই তো মানে ছেলে ওখান থেকে নিয়ে চলে এসছে ওকে। হ্যাঁ,
কি করা যায়? তখন নাকি অর্চনা দি এই ওয়েস্ট বেঙ্গলে, বললাম তো এইখানেরই মেয়ে, ওদের গ্রামে একজনকে খবর দেয়, দেওয়ার পর বলছে তুই তোর ছেলে বউকে পাঠিয়ে দে। তো আমি যখন ব্যাঙ্গালোর ছিলাম তখনই সেদিনই একদিন উনি আসেননি, বলছে আমি ছেলে আর ছেলের বউকে স্টেশনে ট্রেনে উঠাতে যাচ্ছি, তো ওয়েস্ট বেঙ্গলে পাঠানো হয়েছে। তো এখনো কি হচ্ছে না হচ্ছে আমি খবর পাইনি। খবর পেলে, যেহেতু আমাদের ব্যাঙ্গালোর বাড়িতেই উনি রান্না করেন, তো আমি তো খবর পেয়েই যাব, খবর পেলে কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তো কেমন লাগলো অর্চনাদির ঘটনা? সত্যি ভয়ঙ্কর না? নিজের গলা নিজে চেপে ধরে, বাবারে বাবা, কিরকম ভয়ঙ্কর ইনসিডেন্ট। কমেন্ট করে দাও চট করে, কমেন্ট তো জানো প্রচন্ড মূল্যবান তোমাদের কমেন্ট, চটপট করে কমেন্ট করে দাও। তো চলো আরেকজনের ঘটনা আমি জাস্ট লাস্টে শেয়ার করলাম না, শ্রাবণী মুখার্জির ঘটনা। ওর সঙ্গে একটা পিকুলিয়ার ইনসিডেন্ট হয়েছে, যে ইনসিডেন্টের কথা ও আমাকে বলেছে। হ্যাঁ, মানে এখন যে ওরা ভাড়া বাড়িতে আছে, বা আগে যে ভাড়া বাড়িতে আছে ছিল, দুটোরই জানো তো বাথরুমটা নাকি প্রচন্ড বাজে। যে বলে তুমি বিশ্বাস করো, আমাদের পুরো বাড়িতে কোনো রকমের প্রবলেম হয় না, যে কোনো রুমে চলে যাও তোমার কোনো রকমের প্রবলেম হয় না, বাথরুমে প্রবলেম হয়। কি একদিন কি হয়েছে, মানে শ্রাবণীর বাবা নেই, আমি তো বললাম বনানী মাসিমুনির ঘটনা শেয়ার মানে এখানে হয়েছেই। তো কি হয়েছে, ওর বাবা নেই, শ্রাবণীর মা বনানী মাসিমুনি এবং ওর মামা থাকে। হ্যাঁ, তো একদিন বনানী কোয়া নেই, শুকনো বাথরুমে কেউ আছাড় খেতে পারে? ভদ্রমহিলা কিন্তু মানে বনানী মাসিমুনি আছাড় খেয়েছেন, এবং উনি স্পষ্ট বুঝতে পেরেছেন ওনাকে কেউ ধাক্কা খেয়ে মেরেছে। আরেকটা শ্রাবণী বলেছে তুমি বিশ্বাস করবে না, ওই বাথরুম থেকে আসার পর জানো, সেটা আমার আগের ভাড়া বাড়িতেও হতো, এখানেও হচ্ছে। আমার না পুরো তিনটে, চারটে না, পাঁচটা না, দুটো না, পুরো দগদগি তিনটে স্ক্র্যাচ আমার হাতে পাবে, না হলে আমার পিঠের যে মেরুদণ্ডটা আছে ওটার বরাবরই সিধা পাবে। এখন মেরুদণ্ডের মধ্যে এরকম করে নিজের কিন্তু পসিবল না, পারবো আমি এরকম করে ব্যাকে গিয়ে? পসিবল না, তাই তো? তো বলছে আমি এরকম এরকম অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হচ্ছে, এখনো হয়। তো শ্রাবণী যেটা আরেকটা ভালো ঘটনা ঘটনা বললো, তো আমি বললাম যে তোমার হয়তো জগন্নাথ আছে বলেই তুমি একদম তোমাকে প্রোটেক্ট করে রেখেছে, জগন্নাথ আছে বলেই তুমি এইসব ইভিল স্পিরিট থেকে মুক্তি পেয়ে যাচ্ছ। কারণ আমি ওকেও বলেছি যে অ্যাকচুয়ালি জানো তো, হিউম্যান স্পিরিট যে হয় সে কিন্তু তোমাকে টাচ করতেও পারবে না, ও হয়তো নিজের উপস্থিতি তোমাকে জানান দিতে চেষ্টা করবে, বাসনপত্রের আওয়াজ পাবে বা ওর স্মেল পাবে, সবকিছু পাবে, কিন্তু তোমার কিন্তু বডিতে টাচ করতে পারবে না। বডিতে অনলি ওরাই টাচ করতে পারে যারা ইভিল স্পিরিট বা পিশাচ। হ্যাঁ, যারা হিউম্যান স্পিরিট নয়, প্রচন্ড ভয়ঙ্কর হয় এরা, ওরা টাচ করতে পারে। আর অনলি তুমি যেমন মানে জগন্নাথের ঘটনা একটা শুনিয়েছে, এত সুন্দর ঘটনা, তো অনলি বিকজ আমার তো মনেই হচ্ছে যে জগন্নাথ আছে বলেই তুমি হয়তো সব এইসব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেছো। এখন জগন্নাথের ঘটনা কি, তো যেমন আমরা গোপুকে নিজের ছেলে হিসাবে মানি বা গোপুকে আমরা সেবা করি, ঠিক তেমনই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা কিন্তু শ্রাবণীর কাছে আছে। এবং আমরা যেমন গোপুকে সব জায়গায় নিয়ে যাই, জগন্নাথ দর্শন হোক, মানে প্রতি বছর তো জগন্নাথ দর্শন করেই, এবং প্রতি বছর যে জায়গায় যাক এই তিনজনকে কিন্তু উনি নিয়ে যান। হ্যাঁ, তো একবার কি হয়েছে, মানে ও রথ তো করে, জগন্নাথকে পুজো করেছে আর রথযাত্রা করবে না? তো একবার নাকি কি হয়েছে, ও রথ, মানে ও তো ভারতনাট্যম টিচারও প্লাস রাজের কালিগ বললামই, তো ওই যেখানে ও ডান্স শেখায় ওই বাড়িতে জগন্নাথকে রেখে আসতেন। তো বলেছে জানো তো, আমার বাড়ির থেকে ওই বাড়িটা যেতে মাত্র 15 মিনিট ডিস্টেন্স, কিন্তু কখনো কখনো যেহেতু বাচ্চারা সব নিয়ে যায় 45 মিনিট, কখনো কখনো এই যাত্রা 3.5 ঘন্টাও হয়েছে। বলে 3.5 ঘন্টা, 15 মিনিটের রাস্তা 3.5 ঘন্টা কিভাবে গেল? তো তুমি বিশ্বাস করবে, হঠাৎ ওনার যেদিন মানে ওনার ইচ্ছে হলো না, ওখানে হয়তো রথ দাঁড় করিয়ে রাখলেন, তুমি টানো কিছুতেই রথ আসবে না, আসবে না। আবার যদি মানে বলি যে ঠিক আছে তাহলে আমরা কিন্তু রথ এখানে ছেড়ে আমরা চললুম, হঠাৎ দেখবে তারপর একটু টান দিতেই দেখবে গড়গড় করে আবার রথ আসছে, আবার থেমে যাচ্ছে। মানে সেইবার নাকি 3.5 ঘন্টায় উনি রথটা ওই বাড়িতে রেখে আসতে পেরেছিলেন। এবং আরেকটা ইনসিডেন্ট হয়েছে, তো পার্টিকুলার তো একটা জায়গায় জগন্নাথ দেবকে উনি রেখে আসেন এবং আফটার দ্যাট ওই উল্টো রথে নিয়ে আসেন। তো ওই যেদিন উনি রাখতে গেছেন জগন্নাথকে, ওই দিন নাকি ওই বাড়ির মানে যে বাড়ির মালিক, ওদের বাড়িতে একজন রিলেটিভ আসছে। এখন জগন্নাথ এসছে, আমরা দর্শন করব না, কিন্তু ওই রিলেটিভ নাকি শুনেছে জগন্নাথ এসেছেন, কিন্তু বিনা দর্শন করেই নাকি উনি ওই স্থান ত্যাগ করে চলে তো এসছেন। পরের দিন সকালে ভদ্রলোককে ফোন করে বলছে যে আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি জগন্নাথকে মিষ্টি ভোগ খাজা যেটাই হোক কিনে আমার নামে একটু দাও, তোমার বাড়িতে আমি কালকে জগন্নাথ দর্শন করে আসিনি, প্রভু তো আজকে আমাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছেন, আমার প্রচন্ড ভুল হয়েছে, আমি এখানেই ক্ষমা প্রার্থনা করছি প্রভুর কাছে, আমি অ্যাকাউন্টে এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিন্তু প্রভুর জন্য মিষ্টি মন্ডা মিঠাই যেটাই হোক বা খাজা গজা তুমি কিন্তু নিয়ে আসো।
তো বুঝতে পারছো জগন্নাথ মানে যেভাবে হোক নিজের কিন্তু সবকিছু রেডি করে নেয়। তো সত্যি প্রচন্ড জাগ্রত। শ্রাবণী আরো বলেছে জানো, অনেক সময় মানে মনে হয় যে জগন্নাথের ও নাকি প্রচন্ড ধুমধাম করে রথযাত্রাটা করে। ইনফ্যাক্ট আমার ইনভাইট করে গেছে যে এবার আমাদের যেতেই হবে। তো ডেফিনেটলি জগন্নাথ বলেছেন যদি সব ঠিকঠাক থাকে আমি তো যাবই, আমার তো খুবই ইচ্ছে। তো বলছে জানো কখনো মনে হয় কি মানে প্রায় ও বললো 150 না 200 মানুষ খায়। হ্যাঁ, তো আগে 2 দিন আগে অব্দি আমার হাতে টাকা নেই, কি করব কি করব বুঝে পাচ্ছি না, মানে কোন দিক দিয়ে টাকা আসবে বুঝতে পারছি না। তো জগন্নাথকে বলি যে জগন্নাথ তুমি জানো, প্রভু তুমি জানো, তুমি এদের হয়তো এবার ভক্ত সংখ্যা কমিয়ে দাও যাতে প্রসাদ অল্পে হয়ে যায়, নাহলে কিছু একটা করো। বলছে 2 দিনের মাথায় জানো তো কোথা থেকে কোথা টাকা চলে আসে, না হলে ভক্তগণ আমার যেহেতু আমি রথযাত্রাটা করি, ওরা এসে টাকা দিয়ে বলে যে তুমি জগন্নাথের জন্য এটা কিনে দিও বা এই ভোগটা জগন্নাথকে দিও আমাদের নামে। বলছে কিভাবে কিভাবে যে টাকা হয়ে যায়। এবং যেটা হয়তো 50 জন থেকে শুরু হয়েছিল, যে আস্তে আস্তে ভক্তবৃন্দ তখন প্রসাদ নিত, আস্তে আস্তে 50 থেকে এখন কিন্তু 200 150 200-র মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। তো আমি এটা সবসময় বলি যে অ্যাকচুয়ালি আমরা তো কেউ নই, আমরা তো উনার দেওয়াই ওনাকে দিচ্ছি, আমাদের কি কোনো কিছু নিজে। আজকে যদি আমরা নকুল দানা দিই সেটাও ওনারই দেওয়া, আজকে যদি মিষ্টি ভোগ দিই সেটাও কিন্তু উনিই দিচ্ছেন। আমরা তো কেউ কিচ্ছু না, আমরা তো নিমিত্ত মাত্র। তো জগন্নাথ বা গোপাল বা যাই ভগবানের যেটাই ইচ্ছে হয় না উনি নিজেই করিয়ে নেন, হয়তো আমার থেকে করাবেন না, হয়তো তোমাদের থেকে কারোর থেকে করিয়ে নেবেন। তো এই ছিল একটা ঘটনা, আমার খুব ভালো লাগলো। আর আমি বলেছি আমি পজিটিভ ঘটনা যখন পাবো ডেফিনেটলি আমি তুলে ধরিও কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশনে। তো পজিটিভ ঘটনা তোমরা পাঠাতে পারো। তো কেমন লাগলো এরকম জগন্নাথের ঘটনা প্লিজ জানাতে ভুলবে না, কমেন্ট তো করবে, অ্যান্ড অলসো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, করে দিয়েছো আমি জানি। হ্যাঁ, কারণ তোমরা তো ভালোবাসো, তোমরা তো সবসময় আমার সঙ্গে আছো। তো চলো বন্ধুগণ, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।